প্রিয় শিক্ষার্থীরা, এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং মেডিকেল এবং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, তোমাদের জন্য জীব প্রযুক্তি উদ্ভিদ বিজ্ঞানের 11তম অধ্যায় জীব প্রযুক্তি, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যেগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হয়, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওতে খুব মনোযোগ দেবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব যে বায়োটেকনোলজি, এই যে শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলীবিদ কার্ল এরিকি, প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন। আর এই বায়োটেকনোলজি শব্দটি দুটি সমন্বয়ে তৈরি হয়েছে, একটা হলো বায়োলজি আর একটা হলো টেকনোলজি। এখান থেকে একটু দেখো যে যে এই জীব প্রযুক্তির প্রাচীনতম জীব প্রযুক্তি কোনগুলো, যেমন দই থেকে দই তৈরি করা, দুধ থেকে দই তৈরি করা। এটা একটা সহজ জীব প্রযুক্তি, এবং অ্যালকোহল তৈরি করা একটা সহজ জীব প্রযুক্তি, কিন্তু এগুলো প্রাচীনতম জীব প্রযুক্তি। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি প্রাচীনতম জীব প্রযুক্তি? সেটা হলো যে দুধ থেকে দই তৈরি করা এবং অ্যালকোহল তৈরি করা। তারপরে আমরা যে জানি যে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে পচনশীল জৈব বস্তু থেকে বায়োগ্যাস যে তৈরি করা হয়, এটাও কিন্তু এক ধরনের জীব প্রযুক্তি। আর এই যে জীব প্রযুক্তি সাবজেক্টটা, এটার যে 1970 দশকে, অর্থাৎ 70 দশকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তথা জিন প্রকৌশল উদ্ভাবিত হওয়ার পর জীব প্রযুক্তি বিষয়টি নতুন মাত্রা লাভ করেছে। তার মানে এটা একটা প্রাচীন প্রযুক্তি। আহ, এটা 70 দশকে যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তথা জিন প্রকৌশল উদ্ভাবিত হয়েছে, তখন এই বিষয়টি অর্থাৎ জীব প্রযুক্তি বিষয়টি তার নতুন মাত্রা লাভ করেছে। এবার দেখবো আমরা জীব প্রযুক্তির পরিধি। যেমন ব্লো বায়োটেকনোলজি, এই শব্দটা এমসিকিউ হিসেবে থাকতে পারে। ব্লো বায়োটেকনোলজি দ্বারা বায়োটেকনোলজির জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করা হয়। অর্থাৎ ব্লো বায়োটেকনোলজি দ্বারা আমরা বুঝবো বায়োটেকনোলজির জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ। আরেকটা হলো গ্রিন বায়োটেকনোলজি, যেটাকে বলে আমরা সবুজ বায়োটেকনোলজি। এটা দ্বারা কৃষিক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা হয়। আমরা কৃষিতে গ্রিন বায়োটেকনোলজি ব্যবহার করব। আর রেড বায়োটেক এবং হোয়াইট বায়োটেকনোলজি দ্বারা বোঝানো হয় চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ। এটাকে বলা হয় রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। তাহলে আমাদের এই তিনটাকে মনে রাখতে হবে। এমসিকিউ হিসেবে থাকতে পারে ব্লো বায়োটেকনোলজি, যেটা জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ বোঝানো হয়েছে। গ্রিন বায়োটেকনোলজি দ্বারা কৃষিক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা বোঝানো হয়েছে। আর রেড ও হোয়াইট বায়োটেকনোলজি দ্বারা চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ বোঝানো হয়েছে। জীব প্রযুক্তি কি? আমরা এবার আসবো জীব প্রযুক্তি কি। খুব সহজ ভাষায় যদি বলি যে যে জীবন্ত উদ্ভিদ, হ্যাঁ, প্রাণী এবং অণুজীব বা এদের দেহ অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা দ্রব্য উৎপাদন। অর্থাৎ জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানুষের কল্যাণে আবার নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদন, এর যে এই প্রযুক্তি, সেটাকে বলবো আমরা জীব প্রযুক্তি। আরেকটা সংজ্ঞা আছে যে মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহার, আর এই ব্যবহারের কলা কৌশলকে বলবো আমরা জীব প্রযুক্তি। এবার আসবো জীব প্রযুক্তির অবদান। এটা সিকিউ প্রশ্নতে তোমরা শিখতে পারো। যেমন জীব প্রযুক্তি বা জিন প্রযুক্তিতে জীব প্রযুক্তির অবদান রয়েছে, এনজাইম প্রযুক্তিতে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রে। যেমন জিন প্রযুক্তিতে যেমন উদ্ভিদ এবং প্রাণী দেহে বা ভাইরাসের জীবাণু শনাক্তকরণ, তারপরে আছে বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি, রোগ শনাক্তকরণ, রোগ নিরাময়, এগুলো। আবার বিভিন্ন জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র তৈরি করতে এটা ব্যবহার করা হয়, এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। তারপর দেখো এনজাইম প্রযুক্তিতে যেমন উন্নত মানের এনজাইম উৎপাদন এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে এনজাইমের ব্যবহার। হুম তারপরে প্রাকৃতিক প্রোটিনের চেয়ে উন্নত পেপটাইড, নির্দিষ্ট ওষুধ, সঞ্চয়ী প্রোটিন প্রভৃতির জৈবযৌগ উৎপাদনে এই জীব প্রযুক্তির অবদান রয়েছে। কৃষিক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হলো কৃষিক্ষেত্রে, যেমন উদ্ভিদ কোষ, টিস্যু এবং অঙ্গের কালচার করা যায়। তারপরে আছে সালোক সংশ্লেষণে বেশি সংখ্যক নাইট্রোজেন স্থায়ীকরণ ক্ষমতা সম্পন্ন উন্নত সঞ্চয়ী প্রোটিন ধারণ ক্ষমতা সহ উদ্ভিদ উৎপাদনে এই জীব প্রযুক্তির ব্যবহার করা হয়। তারপর দেখো চিকিৎসা শাস্ত্রে যেমন অ্যান্টিবডি উৎপাদন, তারপর আছে ইনসুলিন, ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপাদন, তারপর আছে বৃদ্ধি হরমোন,
হ্যাঁ, এরকম। তারপরে বর্তমানে বায়োফার্মের মাধ্যমে যে বিভিন্ন ধরনের হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিন তৈরি করছে এই বায়োটেকনোলজি প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে। তারপরে পরিবেশ রক্ষায়, যেমন কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য অণুজীব ব্যবহার করা হচ্ছে। তারপরে মনুষ্য সৃষ্ট বর্জ্য এবং জঞ্জাল ধ্বংস এবং পরিবেশ নির্মূল করার কাজে অণুজীবের ব্যবহার। আর এই ধরনের অণুজীব কিন্তু তৈরি করা হচ্ছে এই জীব প্রযুক্তির মাধ্যমে। তাহলে বোঝা গেল যে জীব প্রযুক্তির অবদান জিন প্রযুক্তিতে আছে, তারপর হচ্ছে এনজাইম প্রযুক্তিতে, তারপর চিকিৎসা শাস্ত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে বা পরিবেশ রক্ষায়, এসব ক্ষেত্রে কি আছে, জীব প্রযুক্তির অবদান রয়েছে। এবার দেখবো আমরা উদ্ভিদ টিস্যু কালচার। প্রথমে আসবো যে টিস্যু কালচার কি। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন বিভাজনক্ষম অঙ্গগুলো হলো শীর্ষ মুকুল হতে পারে, কক্ষ মুকুল, কচি পাতা বা পাপড়ি, হ্যাঁ, এগুলো বিচ্ছিন্ন করা কোনো টিস্যু, মানে এগুলো থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ এবং পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকে বলা হচ্ছে টিস্যু কালচার। আর এটাকে ছোটভাবে যদি বলি যে গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যম বলতে বোঝানো হয় বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস মিলিয়ে যে একটা কালচার মাধ্যম তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে পুষ্টি মাধ্যম। আর এই পুষ্টি মাধ্যমে কোনো টিস্যুকে কালচার করাটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। আরেকটা সংজ্ঞা হিসেবে পরীক্ষাতে আসে যে টোটিপোটেন্সি বলতে কি বোঝায়। টোটিপোটেন্সিটা হলো যে প্রত্যেক সজীব উদ্ভিদের কোষেরই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত একটা ক্ষমতা আছে। অর্থাৎ প্রত্যেক কোষেরই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার একটা ক্ষমতা আছে। এই ক্ষমতাটাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। আর টোটিপোটেন্সি সম্পর্কে সর্বপ্রথম মত প্রকাশ করেন বিজ্ঞানী মর্গান। আর যেহেতু আমরা টিস্যু কালচারে উদ্ভিদের ক্ষুদ্র অংশ ব্যবহার করি এবং সেই ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এই জন্য এটাকে মাইক্রো প্রোপাগেশনও বলা হয়। মনে রাখতে হবে এটাকে মাইক্রো প্রোপাগেশনও বলা হয়। আর একটা ছোট্ট আহ, তথ্য আছে যে এক্সপ্লান্ট কি, পরীক্ষাতে আসে যে এক্সপ্লান্ট কি। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশ, অর্থাৎ আমরা যেই উদ্ভিদের যে অংশটাকে আমরা কালচার করব, এটা একটা উদ্ভিদ থেকে নেওয়া হয় এবং এই উদ্ভিদ থেকে পৃথকীকৃত যে অংশটা, ছোট্ট একটা অংশ, সেটাকে বলবো আমরা এক্সপ্লান্ট। অর্থাৎ এটা হতে পারে শীর্ষমুকুল, কক্ষমুকুল বা কচি পাতা বা পাপড়ি, এটাকে বলবো আমরা কি এক্সপ্লান্ট। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে যে নতুন চারা উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় অনুচারা বা প্লান্টলেট। আরেকটা তথ্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, যেমন টিস্যু কালচারের জনক কাকে বলা হয়। যেমন জার্মান উদ্ভিদবিজ্ঞানী গোটলেব হ্যাভারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। মনে রাখতে হবে। আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এবার আসবো টিস্যু কালচারের প্রকারভেদ। টিস্যু কালচারে বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন কক্ষমুকুল কালচার, এক্সিলারি বার্ড কালচার যেটাকে বলা হয়, তারপর আছে মেরিস্টেম কালচার, মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচার, এগুলোর মাধ্যমে চারা উৎপাদন করা হয়। তারপর আছে দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন করা হয়, অর্থাৎ সোমাটিক সেল থেকে ভ্রূণ উৎপাদন, এটাকে বলা হয় সোমাটিক এমব্রায়োজেনেসিস। আরেকটা আছে যে পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। এটা এমসিকিউ প্রশ্ন হিসেবে অনেক পরীক্ষাতে আসছিল যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয় পরাগধানী কালচারের মাধ্যমে। তারপর আছে প্রোটোপ্লাস্ট কালচার। এগুলো হলো টিস্যু কালচারের প্রকারভেদ। এখান থেকেও এমসিকিউ প্রশ্ন হতে পারে। এবার দেখাবো যে এক্সপ্লান্ট। আমি একটু আগে বলেছিলাম যে টিস্যু কালচারের জন্য সুস্থ, নিরোগ ও উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ থেকে টিস্যু সংগ্রহ করা হয়। আর এই সংগৃহীত টিস্যুটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। তার মানে এক্সপ্লান্ট হতে হবে সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্যের। হ্যাঁ, এই এই যে উদ্ভিদটা সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য, সেখান থেকেই টিস্যু সংগ্রহ করা হয়, আর এই টিস্যুটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। এখানে একটু দেখো যে টবে লাগানো একটা গাছ, এটাকে যদি আমরা মাতৃ উদ্ভিদ বলি, এখান থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে, আর এটাকে বলা হচ্ছে কি এক্সপ্লান্ট। তারপরে কালচার মাধ্যমে আমি বলেছিলাম যে আবাদ মাধ্যম। আবাদ মাধ্যমটা কি, এখানে দেখো এই যে একটা কনিক্যাল ফ্লাক্স, এখানে নিচে আবাদ মাধ্যম দেওয়া আছে, এই যে এটা হলো আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যমের মধ্যে কিন্তু এই টিস্যুটা রাখা হয়েছে। তো এই আবাদ মাধ্যম কিন্তু তৈরি করার জন্য বিভিন্ন উপাদান লাগে, যেমন মুখ্য এবং গৌণ পুষ্টি উপাদান লাগে, তারপরে ভিটামিন লাগে, সুক্রোজ লাগে। খেয়াল করে সুক্রোজটা কিন্তু 2 থেকে 4%, এটা পরীক্ষাতে আসে যে সুক্রোজ। তারপর ফাইটো হরমোন, উদ্ভিদের বৃদ্ধির জন্য ফাইটো হরমোন প্রয়োজন হয়। আর মাধ্যমকে,
এই যে পুষ্টি মাধ্যমটা, এই পুষ্টি মাধ্যমটাকে ঘন করার জন্য তার সাথে অর্থাৎ জমাট বাঁধার জন্য একটা উপাদান লাগে, সেটাকে বলা হচ্ছে এগার। হুম, সঠিক মাত্রায় মেশাতে হয়, অর্থাৎ এগার পাউডার লাগে এবং এটাকে সঠিক মাত্রায় মেশাতে হয়। আর এই যে উপাদানগুলো, মুখ্য গৌণ ভিটামিন সুক্রোজ, এটিকে বলা হচ্ছে মৌলিক উপাদান। এই উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমটাকে বলা হয় বেসাল মিডিয়াম। তার মানে মুখ্য উপাদান, গৌণ উপাদান, তারপর হচ্ছে ভিটামিন, তারপর সুক্রোজ, ফাইটোহরমোন, হ্যাঁ, এগার, এইসব হলো মৌলিক উপাদান। এইগুলোর মাধ্যমে যে আবাদ মাধ্যম তৈরি হয় সেটাকে বলা হচ্ছে বেসাল মিডিয়াম। আর এই মিডিয়ামের কিন্তু একটা পিচ ঠিক রাখতে হবে, সেটা হলো 5.5 থেকে 5.8 এর মধ্যে। তারপর আসি জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। আমরা কিন্তু এখন দেখাচ্ছি যে টিস্যু কালচারের যে প্রক্রিয়াটা, এই টিস্যু কালচার প্রক্রিয়ার জন্য যা যা করতে হয়, যেমন মিডিয়ামে যে আমরা যন্ত্রপাতি ব্যবহার করবো, এই যন্ত্রপাতি কিন্তু গুলো জীবাণুমুক্তকরণ করতে হবে। আর জীবাণুমুক্ত করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন অটোক্লেভ নামক একটা যন্ত্র আছে। এই যন্ত্র দিয়ে কিন্তু জীবাণুমুক্ত করা যায়। যেমন যে এটার মধ্যে নির্দিষ্ট তাপ, অর্থাৎ 121 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে, এবং চাপ রাখতে হবে 15 পাউন্ড চাপ, এবং 20 মিনিট ধরে হুম রেখে এই টিস্যু কালচারের জন্য যাবতীয় যে যন্ত্রপাতি আছে সব জীবাণুমুক্ত করা যায়। জীবাণুমুক্ত পরিবেশে গবেষণায় কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরির পদ্ধতি হলো ইনভিট্রো কালচার। সংজ্ঞা হিসেবে আসতে পারে যে ইনভিট্রো কালচার কি। ইনভিট্রো কালচারটা হলো জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে, এই যে আবাদ মাধ্যমটা আমরা এখানে এই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে এই যে মাধ্যমটা দেখছি, এটা কিন্তু একটা কৃত্রিম আবাদ মাধ্যম। এই কৃত্রিম আবাদ মাধ্যমে কি করা, এই এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরি পদ্ধতি। যেমন এই যে এক্সপ্লান্ট থেকে শেষ পর্যন্ত আমাদের যে অণুচারা তৈরি হয়েছে, এই অণুচারা তৈরি, এই যে এখানে অণুচারা তৈরি, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইনভিট্রো কালচার। মনে রাখতে হবে। তারপরে আমরা আর খুব ইম্পর্টেন্ট আরেকটার মধ্যে চলে আসি, যেমন এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয়ে থাকে ক্যালাস বলে। যেমন একটু খেয়াল করো ছবিটাতে যে ক্যালাস, এই যে টিস্যুটা, এই যে টিস্যুটা মানে এক্সপ্লান্টটা যখন মিডিয়ামে রাখা হয়েছে, এটাই বিভাজিত হয়ে একটা অবিন্যস্ত আহ, অনেকগুলো টিস্যু তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে ক্যালাস। তাহলে এই জায়গাটাকে আমরা এটাকে বলবো কি, ক্যালাস। ক্যালাস কিন্তু সংজ্ঞা হিসেবে আসে, অবিন্যস্ত টিস্যুগুচ্ছকেই বলবো আমরা ক্যালাস। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয় পরবর্তীতে। এবার আসি, আহ, আমরা সরাসরি চলে যাই উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা। টিস্যু কালচার প্রযুক্তির কি ভূমিকা আছে? যেমন হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। অর্থাৎ অনেক চারা তৈরি করা যায় টিস্যু কালচারের মাধ্যমে, অনেক চারা তৈরি করা যায় ছোট্ট একটা আর এক্সপ্লান্ট থেকে। হুম, এটা একটা উদ্দেশ্য। তারপরে দেখো রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। হুম, তারপর আছে চারা উৎপাদন যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, সেসব উদ্ভিদের ক্ষেত্রে এই টিস্যু কালচারটা প্রয়োগ করে চারা উৎপাদন করা যায়। তারপরে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে, বর্তমানে অনেক বিলুপ্তপ্রায় উদ্ভিদকে বিলুপ্ত হাত থেকে রক্ষা করার জন্য কি করা হচ্ছে, টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কারণ এই টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। এটা একটা বৈশিষ্ট্য টিস্যু কালচারের উপকারিতা, যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। তারপর দেখো ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। আহ এটা একটা, আমরা জানি যে টিস্যু কালচার পদ্ধতির একটা বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। আমাদের মনে রাখতে হবে এটা একটা ভ্রূণ কালচারটা টিস্যু কালচার পদ্ধতির একটা বিশেষ দিক। ভ্রূণ কালচারের মাধ্যমেও কি করা হয়, ডিস্টার্ব করছে আমি, ভ্রূণ কালচারের মাধ্যমে কি করা একটু খেয়াল করো। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজননবিদ্যার অনেক সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতি সংকরের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায়। আন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি সংকরের ক্ষেত্রে কি হয়, ভ্রূণ কিন্তু পূর্ণতা লাভ করে না, অর্থাৎ সংকর উদ্ভিদ পাওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে কি করা হয়, সংকরায়নের পরেই ভ্রূণ কালচার করা হয়। তখন আর ভ্রূণটা নষ্ট হয় না, পরবর্তী ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ উৎপাদন করা হয়। আমি আবারও বলি, আন্তঃপ্রজাতির ক্ষেত্রে, হ্যাঁ, ভ্রূণ কিন্তু পূর্ণতা লাভ করে না এবং সংকর উদ্ভিদ পাওয়া যায় না। কিন্তু টিস্যু কালচার দিয়ে
সংকরণের পর ভ্রূণ কালচার করলে সেখানে ভ্রূণ আর নষ্ট হয় না, পরবর্তীতে ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ তৈরি করা যায়। তারপর একটা খেয়াল করো, আরেকটা আছে যে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন। প্রোটোপ্লাস্টের মিলন, আহ, যেখানে এই প্রোটোপ্লাস্টের মিলনের মাধ্যমে কি হয় দেখো, দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তি এবং তা থেকে নতুন বৈশিষ্ট্যসম সংকর উদ্ভিদ উৎপাদন করা যায় এই টিস্যু কালচারের মাধ্যমে। যেমন এখানে একটু ইম্পর্টেন্ট একটা তথ্য আছে যে প্রোটোপ্লাস্ট মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন ঘটে না। তো দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে হাইব্রিড না বলে আমরা কি বলবো, সাইব্রিড বলবো। তার মানে দুটি উদ্ভিদের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মিলনের ফলে যে সৃষ্ট যে উদ্ভিদ, এটাকে আমরা হাইব্রিড বলবো না, সেটাকে বলবো আমরা কি, সাইব্রিড। আর প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমেই সাইটোপ্লাজমের বিশেষ গুণ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ প্রোটোপ্লাস্টের মিলনের ফলে কিন্তু সাইটোপ্লাজমের মিলন ঘটে এবং বিশেষ গুণ স্থানান্তর হয়। একটা উদাহরণ আছে, যেমন আলু টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে পমেটো। তাহলে এটা যদি এমসিকিউ আকার আসে যে পমেটো কিভাবে তৈরি হয়েছে, পমেটো হলো আলু এবং টমেটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলন ঘটিয়ে যে নতুন উদ্ভিদটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে পমেটো। মনে রাখতে হবে। আরেকটা দেখো যে মেরিস্টেম কালচার, এটাও কিন্তু একটা টিস্যু কালচারের একটা গুরুত্বপূর্ণ দিক। আর মেরিস্টেম কোথায় থাকে, মেরিস্টেম হলো যে উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। অর্থাৎ একটা উদ্ভিদের একদম শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। আর এই মেরিস্টেমের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে এই মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। আর এই মেরিস্টেমকে যদি তুমি এক্সপ্লান্ট হিসাবে ব্যবহার করে টিস্যু কালচার করো এবং তা থেকে যে উদ্ভিদগুলো পাওয়া যাবে এগুলো সবগুলাই কি হবে, রোগমুক্ত হবে। তার মানে আমরা বলতে পারি যে মেরিস্টেম কালচারের মাধ্যমে কি রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা যায়। তারপর আরেকটা হলো টিস্যু কালচারের গুরুত্ব হলো যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়, এটা আমি আগে বলেছি। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, এটা এমসিকিউ আকারে আসে, যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করার জন্য পরাগরেণু এবং পরাগধানী কালচার করা হয়। এটা মনে রাখতে হবে যে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয়। আর হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদনের কেন প্রয়োজন, কারণ আমরা জানি যে হ্যাপ্লয়েড উদ্ভিদসমূহ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে যে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন, অর্থাৎ একই রকমের বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ, এই হোমোজাইগাস লাইন পাওয়া খুব কষ্ট, মানে সময় সাপেক্ষ এবং অত্যন্ত কষ্টকর। কিন্তু আমরা যদি পরাগরেণু এবং পরাগধানী কালচার করি তা থেকে সহজেই হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায় এবং তা থেকে সহজেই ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। যেমন পুইসি, সোলানেসি এবং ব্রাসিকেসি গোত্রের মধ্যে এই হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তার মানে এক কথায় যদি আমি বলি যে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায়। আর এই হ্যাপ্লয়েড কালচারের মাধ্যমে যে উদ্ভিদ পাবো সেটাকে বলবো আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ এবং তা থেকে ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। তারপরে আসো সোমাক্লোনাল ভেরিয়েশন সৃষ্টি করা যায়। যে কোনো আবাদি উদ্ভিদ বা টিস্যুতে সৃষ্ট প্রকরণকে বলে সোমাক্লোনাল ভেরিয়েশন। তার মানে সোমাক্লোনাল ভেরিয়েশনও এই টিস্যু কালচারের মাধ্যমে করা হয়। তারপরে আসো ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। ট্রান্সজেনিক উদ্ভিদ মানে আমরা জানি যে যে প্রচলিত যে সংকরণ পদ্ধতি আছে, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সব ক্ষেত্রে উদ্ভিদের সংযোজন করা সম্ভব হয় না। সংকরণ মানে হাইব্রিডেশনের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো এটি উদ্ভিদের সংযোজন করা সম্ভব হয় না। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নানা ধরনের অণুজীব, উদ্ভিদ ও প্রাণী হতে সংগৃহীত জিন আবাদকৃত ভ্রূণ বা কোষে প্রবেশ করে চাহিদা মতো জিনিন তৈরি করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তিতে এক ধরনের কোষ বা ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন অণুজীব, উদ্ভিদ, প্রাণী হতে যে কাঙ্ক্ষিত জিনটা কি করা যায়, আমাদের যে কোনো একটা কোষে প্রবেশ করানো যায় এবং কোষে প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায়। এবং ওইটাকে ওই জিনোমটাকে আমরা যদি কালচার করি, অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তিতে এই এক ধরনের কোষ বা ভ্রূণতে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। তার মানে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করতেও কিন্তু টিস্যু কালচারের দরকার রয়েছে। যেমন আগাছা রুদি, পতঙ্গ রুদি, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসল উদ্ভিদ যেমন আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, স্বর্ণধান বা গোল্ডেন রাইস, এগুলা কিন্তু উদ্ভিদ প্রজনন ও উন্নত উদ্ভিদ উৎপাদনে এক বিরাট বিপ্লব ঘটাতে শুরু করেছে। তারপর হচ্ছে ভ্রূণ উদ্ধার।
একটু খেয়াল খেয়াল করতে হবে যে ভ্রূণোদ্ধারটা কি। দুটি ভিন্ন প্রজাতির সংকরণে সৃষ্ট F1 অপত্য প্রায়শই বন্ধ হয়, অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে তাদের যে প্রথম বংশধর, এই বংশধরটা প্রায়ই বন্ধা হয়। তো এমন বন্ধা উদ্ভিদের ভ্রূণ ঘটিত হলে তা মারা যায়। বন্ধা উদ্ভিদের যদি ভ্রূণ হয় এবং সেটা মারা যায় এবং কোনো বীজ উৎপন্ন হয় না। তো এমন সংকর উদ্ভিদ থেকে ভ্রূণ উদ্ধারের ক্ষেত্রে পুষ্টি মাধ্যমে কালচার করে স্বতন্ত্র উদ্ভিদ সৃষ্টি করা যায়। তার মানে এমন সংকর উদ্ভিদ থেকে যে ভ্রূণ উদ্ধারের মাধ্যমে আমরা কি করতে পারি, স্বতন্ত্র উদ্ভিদ সৃষ্টি করতে পারি। তার মানে এই টিস্যু কালচারের মাধ্যমে ভ্রূণ উদ্ধার করা হয়, মনে রাখবে। আরেকটা হলো দেহজ ভ্রূণ সৃষ্টি, অর্থাৎ দেহকোষ থেকে যে ভ্রূণ সেটাকে বলবো আমরা দেহভ্রূণ। দেহকোষ থেকে পুষ্টি মাধ্যমে এক একটি ভ্রূণ সৃষ্টি করা যায়। দেহকোষ থেকে পুষ্টি মাধ্যমে এক একটা ভ্রূণ সৃষ্টি করা, যেমন এক্ষেত্রে গাজর, আলফালফা একটা উদ্ভিদ, প্রপ্তি গাছের এই প্রক্রিয়ায় অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ তৈরি করা যায়। তার মানে আমরা এখন যা দেখলাম এগুলো এগুলো সবগুলোই কিন্তু টিস্যু কালচারের প্রয়োগ, কি কি ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এবার আসবো আমরা টিস্যু কালচারের সুবিধা এবং অসুবিধা। আমরা যদি খুব সহজ ভাবে বলি, টিস্যু কালচারের কি কি সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাসমূহ যে একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যসমূহ বহু চারা সৃষ্টি করা যায়। এটা হলো মূল কথা, বহু চারা সৃষ্টি করা যায় অল্প সময়ের মধ্যে। এবং রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়, ওই যে আমি বলেছি মেরিস্টেম কালচার করে। তারপর ঋতুভিত্তিক চারা উৎপাদন বাধ্যবাধকতা হতে মুক্ত, অর্থাৎ আমরা জানি যে যে কোনো চারা তৈরি করার ক্ষেত্রে ঋতুতে, বিভিন্ন ঋতুতে চারা তৈরি করতে হয়, যে কোন উদ্ভিদের চারা কোন ঋতুতে। এই যে বাধ্যবাধকতাটা, এটা টিস্যু কালচারের জন্য চলে না, অর্থাৎ এই বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া যায়, মানে যে কোনো সময় আমরা চারা উৎপাদন করতে পারবো। তারপরে সঠিক বীজ সংগ্রহ এবং মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। অর্থাৎ বীজ সংগ্রহ করতে হবে না, মজুত করতে হবে না, আমরা যে কোনো সময়ই উদ্ভিদ তৈরি করতে পারবো উদ্ভিদের যে কোনো ক্ষুদ্র অংশ থেকে। তারপরে কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন, অর্থাৎ যেগুলোর কলম করা যায় না সে উদ্ভিদের চারা উৎপাদন করতে পারি। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায়, উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন করা যায়। অতি সস্তায় বাণিজ্যিক চারা উৎপাদন করা যায়। বিদেশি জাতের উদ্ভিদ থেকে দেশি আবুজি জাত সৃষ্টি করা যায়। আচ্ছা, এগুলো ছিল আমাদের টিস্যু কালচারের সুবিধা ও সুবিধা প্রয়োগ। এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কিন্তু জীববিজ্ঞানের একটা নবীনতম শাখা। হুম, এটার মূল কাজটা কি? এটার মূল কাজটা হলো যে কাঙ্ক্ষিত একটা জিন, এটা স্থানান্তরের মাধ্যমে উন্নত মানের নতুন জীব সৃষ্টি করা। মূল কথাটা হলো যে কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের মাধ্যমে অন্য আরেকটা জিনের মধ্যে জোড়া লাগিয়ে নতুন আরেকটা জীব তৈরি করা, সেটাকে বলা হচ্ছে, মানে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা কি করতে পারি? ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব। আর এই ধরনের জীবটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্থাৎ যে সমস্ত জীবে, অর্থাৎ উদ্ভিদে, প্রাণীতে, অণুজীবে এই কাজটা করা হয় তাদেরকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা জিইউ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা ট্রান্সজেনিক্স টিউ ট্রান্সজেনিক অর্গানিজম। যেমন মানুষের ইনসুলিন তৈরির জিন ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে, মানুষের যে ইনসুলিন তৈরি করে যে জিনটা, এটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে, অর্থাৎ ইকুলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করে এখন ওই সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হচ্ছে কিন্তু। তার মানে এটা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী, না এমনি ফিকশন লেখক, সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন, এবং তার একটা বিখ্যাত পুস্তক ছিল ড্রাগনস আইল্যান্ড। সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন। এবার দেখবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাকে বলে। রিকম্বিনেন্ট ডিএনএ খুব ইম্পর্টেন্ট একটা ছোট প্রশ্ন হয় এটা থেকে, যে রিকম্বিনেন্ট ডিএনএ কি। রিকম্বিনেন্ট ডিএনএ হলো যে একটা জীবকোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অংশ, আমার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যধারী যে জিনটা, হ্যাঁ, এটা ডিএনএ অংশ বা জিন রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের ডিএনএর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ উৎপন্ন হয় তাকে, সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে কাঙ্ক্ষিত জিন সহ যে ডিএনএটা, এটাকে তুমি কেটে
আর অন্য একটা জীবের কোষের ডিএনএর সাথে সংযোগ করা। আর এই সংযোগ করার ফলে যে নতুন মিশ্রিত একটা ডিএনএ উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্য। এবার আমরা দেখাবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সংজ্ঞাটা তো বললাম, যে জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএ তে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা হয় যায়, তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই যে মানে এভাবে যে নতুন আহ, আমরা জিন তৈরি করছি, অর্থাৎ নতুন যে একটা মিশ্রিত ডিএনএ তৈরি করছি, এটা তৈরি করার পর এটা ব্যাকটেরিয়ার প্লাজমিডে অর্থাৎ ডিএনএ তে প্রতিস্থাপন করা হয়, এবং ব্যাকটেরিয়াতে ডিএনএ তে প্রতিস্থাপন করার পর ওই ব্যাকটেরিয়াটাকে ব্যাকটেরিয়া কালচার করে তাকে সংখ্যা বৃদ্ধি করা হয়। আর এটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। তার মানে রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোনো একটা প্লাজমিডের প্রতিস্থাপন করা হয়। ব্যাকটেরিয়ার প্লাজমিড, প্লাজমিড হলো একটা ব্যাকটেরিয়াতে পাওয়া যায় একটা গোলাকার দ্বিসূত্রক ডিএনএ, এটাতে প্রতিস্থাপন করা হয় এবং এই ব্যাকটেরিয়াটাকে সংখ্যায় বৃদ্ধি করা হয় কালচার মিডিয়ামে। আর এই যে সংখ্যা বৃদ্ধি করলে কাঙ্ক্ষিত জিন সহ ব্যাকটেরিয়াটার সংখ্যা বৃদ্ধি হয় এবং হুবহু অনেক জিন তৈরি হয়। আর এটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। এখানে একটা তথ্য আছে, একটু খেয়াল করো যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা, এটা 1970-এর দশকের মাঝামাঝি সময় শুরু হয়েছে, এবং এটা কিন্তু মানব সমাজে এর থেকে লাভবান হওয়া শুরু হয়েছে। এখন কিন্তু অনেক কিছুতেই, যেমন কৃষি, শিল্প, চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলাফল কিন্তু মানুষ পাচ্ছে। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এ, এবং ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া, এটা মূলত অণুজীবের উপর নির্ভরশীল বিশেষভাবে। যেই অণুজীবগুলো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেমন ইকুলাই, এটা একটা ব্যাকটেরিয়া, তারপর এগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স, এটাকে বলা হয় এটা একটা ব্যাকটেরিয়া, এটা টিআই প্লাজমিড আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে, ইকুলাই ব্যাকটেরিয়ার মধ্যেও প্লাজমিড আছে। এই দুইটা ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পরিমাণে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই প্লাজমিড কাকে বলে। এখান থেকে সিকিউ প্রশ্ন হয় এবং এমসিকিউ প্রশ্ন হয়। খুব সহজ একটা টপিকস, আশা করি এটা মনোযোগ দিয়ে তোমরা। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে এটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম, এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এটার ছাড়া, এটার বাহিরে এই যে দেখো, এই যে গোলাকার দ্বিসূত্রক যে ডিএনএ খণ্ড আছে বা অণু থাকে, সেটাকে বলবো আমরা কি, প্লাজমিড। আর এই প্লাজমিড আবিষ্কার করেছেন কে, বা প্রথম সন্ধান পান বিজ্ঞানী ল্যাডারবার্গ 1952 সালে ইকুলাই ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম এই এই প্লাজমিডের সন্ধান পান। প্লাজমিডের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, এটা পড়বা। এর ভরটা দেখো 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। আর প্লাজমিড কিন্তু অল্প সংখ্যক জিন ধারণ করে, তার মানে কিছু জিন ধারণ করে, এবং এই প্লাজমিডের রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটার জন্য কিন্তু নির্দিষ্ট স্থান আছে, এবং সেই স্থানে নির্দিষ্ট স্থানে কাটা যায়। তারপরে এরা কনজুগেশনের মাধ্যমে সহজে অন্য ব্যাকটেরিয়া সঞ্চালিত হতে পারে। যে প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হতে পারে, আর এই প্রক্রিয়াটার নাম হলো কনজুগেশন। আবার কোনো কোনো প্লাজমিড জিন বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে, যেমন কোলিসিন, তারপর ভিব্রিওসিন। হুম তার মানে কোনো কোনো প্লাজমিডে, যেমন প্লাজমিডের মধ্যে যে জিন থাকে, এই জিনগুলো রাসায়নিক বস্তু তৈরি করতে পারে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন। আরেকটা বৈশিষ্ট্য যে প্লাজমিডের ডিএনএ ও অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। প্লাজমিডের যে ডিএনএটা, হুম এই ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। প্লাজমিডের প্রকারভেদ, এখান থেকে এমসিকিউ হয়, যেমন এফ এবং এফ প্রাইম প্লাজমিড। এই প্লাজমিডটা কি, এটাকে বলে ফার্টিলিটি প্লাজমিড। এটা হলো যে একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। অর্থাৎ এই প্লাজমিডটা এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া থেকে জেনেটিক উপাদান স্থানান্তর করে থাকে, মনে রাখতে হবে এটা। তারপর আছে দেখো আর প্লাজমিড কাকে বলে। আর প্লাজমিডটা হলো যে এই প্লাজমিডের অ্যান্টিবায়োটিক ক্ষমতার সম্পন্ন জিন থাকে, অ্যান্টিবায়োটিক ক্ষমতা। যেমন আর6 প্লাজমিড 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন রয়েছে। খেয়াল করেছো যে আর6 প্লাজমিড, এটা একটা প্লাজমিডের নাম, এর মধ্যে 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন আছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে। আরেকটা আছে কুল প্লাজমিড, এটাকে বলা হয় এই প্লাজমিডটা কোলিসিন উৎপাদনকারী জিন থাকে।
হুম, এজন্য তাদেরকে বলা হচ্ছে কুল প্লাজমিড। আর কোলিসিনটা কি? কোলিসিনটা হলো এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে। অর্থাৎ যে কুল প্লাজমিডটা, এর মধ্যে একটা প্রোটিন আছে যা ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে। কুল প্লাজমিডের সমতুল্য আরেক ধরনের প্লাজমিড আছে যেটা ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে। যেমন কোলিসিন উৎপাদনকারী প্লাজমিড, কোলিসিন উৎপাদনকারী জিন থাকে। ঠিক এমন ভাবে ভিব্রিওসিন উৎপাদনকারীও প্লাজমিড আছে যারা ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে, যেটা কি করে ভিব্রিও কলেরা, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া যেটা কলেরা রোগের জন্য দায়ী। ভিব্রিও কলেরা, এই ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে দেয়। অর্থাৎ এটার মধ্যে, এই প্লাজমিডের মধ্যে এমন জিন রয়েছে ভিব্রিওসিন উৎপাদনকারী। এবার দেখাবো আমরা প্লাজমিডের ব্যবহার। প্লাজমিডের অনেক ব্যবহার আছে, যেমন আণবিক বংশগতিবিদ্যায়, মলিকুলার জেনেটিক্সে, তারপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, জিন ক্লোনিং এ এটা বাহক হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা উৎকৃষ্ট বাহক। এবার আসবো আমরা রেস্ট্রিকশন এনজাইম। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়। রেস্ট্রিকশন এনজাইমটা হলো যে ডিএনএ নির্দিষ্ট অংশ ওরা কি করে কেটে দেয়, এই এনজাইমটা, এটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণু নির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায় ওই এনজাইমটাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। আর এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়। এরা কি করে ডিএনএ অণুর একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলে, তা কেটে দিতে সক্ষম। আর এই জন্যই রেস্ট্রিকশন এই এনজাইমগুলোকে বলা হয় মলিকুলার সিজর। মনে রাখতে হবে, আণবিক কাঁচি বলা হয়। এবার দেখো, আহ, এখান থেকে কিছু তথ্য আছে যে প্লাজমিডের রেস্ট্রিকশন এনজাইম কয়েকটা রেস্ট্রিকশন এনজাইমের নাম, এবং এরা কোথায় কোথায় কাটে, ওরা কোন স্থানে কাটে, রেস্ট্রিকশন স্থানটা এখানে দেওয়া আছে। যেমন BAMHI, এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। এটা এটা বেসিলাস অ্যামাইলোলাইকিউফেসিয়েন্স নামক ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এটা এনজাইমটা। এটা রেস্ট্রিকশন স্থানটা দেখো GGATC, এবং নিচে দেখো CCTAG। এই জায়গাটার মধ্যে সে কি করে কাটে, ঠিক এইভাবে, হ্যাঁ এইভাবে কেটে দেয়। এটা হলো BMHI। আর একটা আছে হিন্ড HIND3, এটার কাটার স্থানটা দেখো AGCTT, এরকম ভাবে। তারপর আছে ইকুআরআই। তোমাদের নামগুলো একটু মনে রাখবা, যেমন BMHI N3, তারপর ইকুআরআই, তারপর হচ্ছে HPA2, MBU1, এরকম ভাবে এই এগুলো হলো এনজাইমের নাম, রেস্ট্রিকশন এনজাইম। এবার দেখো, এখানে একটা তথ্য আছে যে আমরা যে তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, অর্থাৎ প্লাজমিডের মধ্যে আমরা নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিনটা কি করে জোড়া লাগালাম। এই জোড়া লাগানোর পরে এটাকে আবার কি করব আমরা, কোনো একটা পোষক ব্যাকটেরিয়াতে প্রবেশ করাতে হবে। তো পোষক ব্যাকটেরিয়াতে যে প্রবেশ করানো হবে, এটা কিন্তু যে কোনো ব্যাকটেরিয়া এটা স্বাভাবিক অবস্থায় এই প্লাজমিডটাকে গ্রহণ করে না। হুম। তো কি করতে হয়, এই প্লাজমিডটাকে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাজমিড গ্রহণ করতে পারে। আর যে ব্যাকটেরিয়াগুলো প্লাজমিড গ্রহণ করবে, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলবো ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। আর এই পরবর্তীতে যে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াটাকে আমরা কালচার করব, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিকম্বিনেন্ট প্লাজমিডও সংখ্যা বৃদ্ধি করে বলে একে ক্লোনিং বলা হয়। অর্থাৎ আমরা ব্যাকটেরিয়া দেখে ঢুকানোর পর, হ্যাঁ, প্লাজমিডটা, এটাকে আমরা কালচার করে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করব। তো সংখ্যা বৃদ্ধি করলে রিকম্বিনেন্ট প্লাজমিডটাও কি সংখ্যা বৃদ্ধি হয়, আর এটাকে বলা হচ্ছে ক্লোনিং। এখানে একটা তথ্য আছে দেখো, ডিএনএ অনুপ্রবেশের অন্য একটি আধুনিক পদ্ধতি হলো ইলেকট্রোপোরেশন। মানে যে ডিএনএ, যে প্লাজমিডটা, এটা কোনো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের একটা অন্য একটা আধুনিক পদ্ধতি, এটার নাম হলো ইলেকট্রোপোরেশন। এটা এমসিকিউ প্রশ্ন হিসেবে থাকতে পারে। তারপরে দেখো, আমরা জিন ক্লোনিং এ যাই। জিন ক্লোনিং আমি একটু আগে বলেছি, ক্লোনিং শব্দ অর্থ হলো হুবহু, প্রতিরূপ। হুম। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা, কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। তুমি যে কাঙ্ক্ষিত জিনটাকে তুমি সংখ্যায় বৃদ্ধি করা, হুম, সেটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। জিন ক্লোনিং জিন ক্লোনিং এর অনেকগুলো ধাপ আছে। এখানে একটু দেখো, একটি জিনের বহু সংখ্যক হুবহু কপি তৈরি করাকে বলা হচ্ছে জিন ক্লোনিং।
আরেকটা ছোট্ট একটা তথ্য, পিসিআর, এটাকে বলা হয় পলিমারেজ চেইন রিয়াকশন। এই পদ্ধতিটা 1984 সালে আমেরিকান বিজ্ঞানী কেরি মোলিস, হ্যাঁ, এটাকে আবিষ্কার করেন। অর্থাৎ এটার মূল বক্তব্যটা হলো যে, পিসিআর এর মূল কথাটা হলো যে এটা কোষ বহির্ভূত ভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি। মানে ডিএনএ হুবহু কপি তৈরি করতে পারে। আর এটার নাম হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় পিসিআর এর মাধ্যমে। তার মানে পিসিআরটা হলো একটা জিনের বহু কপি করা টেস্ট টিউবের মধ্যে, এটাকে বলা হচ্ছে পিসিআর। তারপরে দেখো, আমরা এবার দেখাবো রিকম্বিনেন্ট ডিএনএ এর ব্যবহার, অর্থাৎ জীব প্রযুক্তির ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ উপকারী দ্রব্য উৎপাদনে। উপকারী দ্রব্য উৎপাদন করা হয়, যেমন ফসলি উদ্ভিদে এমন জিন সংযুক্তকরণ যাতে উদ্ভিদ উপকারী কোনো দ্রব্য যা উদ্ভিদ আগে উৎপাদন করতে পারতো না উৎপাদন করতে পারে। যেমন তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন। তামাক গাছে হেপাটাইটিস বি যেটা আগে পারতো না, কিন্তু এখন রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে এমন তামাক গাছ তৈরি করা হয়েছে যেটা হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করতে পারে। তারপর হচ্ছে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ। এমন জিন সংযুক্ত করতে হবে উদ্ভিদের মধ্যে যেটা লবণাক্ততা, ঠান্ডা, খরা বা ফসলের বৃদ্ধি সীমাবদ্ধকারী অন্য যে কোনো নিয়ামকের বিরুদ্ধে অধিক সহিষ্ণু হয়। অর্থাৎ লবণাক্ত প্রতিরোধ করতে পারে, ঠান্ডা প্রতিরোধ করতে পারে, খরা প্রতিরোধ করতে পারে। যেমন লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে লবণাক্ত সহিষ্ণু পিনাট তৈরি করা হয়েছে। তারপরে ক্ষতিকারক পোকা প্রতিরোধ জাত উদ্ভাবন। ফসলের মধ্যে এমন জিন সংযুক্ত করতে হবে যেটা পোকামাকড় মৃত্যু ঘটাতে পারবে, উদ্ভিদের তেমন কোনো ক্ষতি হবে না, এবং উদ্ভিদগুলো যেমন এমন বিষাক্ত দ্রব্য উৎপাদন করতে পারে যার কারণে পোকামাকড় সেটাকে কি করবে না, আক্রমণ করবে না। যেমন এরকম ভাবে উদ্ভিদ তৈরি করা হয়েছে কটন, এটাকে বলে বিটি কটন। হুম বেসিলাস থারিনজেসিস, বিটি মানে বেসিলাস থারিনজেসিস নামক ব্যাকটেরিয়া থেকে একটা প্রোটিন তৈরিকারী জিন এই আহ, তুলাতে স্থানান্তর করে যে তুলা তৈরি করা হয়েছে, জেনেটিক ট্রান্সজেনিক তুলা, সেটাকে বলবো আমরা বিটি কটন। তারপর আগাছা নাশক প্রতিরোধী জাত উদ্ভাবন। এমন জিন সংযুক্ত করুন যাতে করে আগাছা নাশক প্রয়োগ করলে আগাছা মরে যাবে কিন্তু ফলনের কোনো ক্ষতি হবে না। যেমন গ্লাইফসফেট প্রতিরোধী সয়াবিন উদ্ভাবন। গ্লাইফসফেট প্রতিরোধী, গ্লাইফসফেট আগাছা নাশক একটা উদ্ভিদ। এই এই আগাছা নাশক একটা আগাছা নাশক একটা পদার্থ। তো এটা প্রতিরোধী এমন উদ্ভিদ তৈরি করা হয়েছে, জাত তৈরি করে হয়েছে, যে গ্লাইফসফেট ওই উদ্ভিদটার কিছুই করতে পারবে না, বাট আগাছাকে সে কি করবে, ধ্বংস করে দেবে। এবার দেখো কৃষি ক্ষেত্রে এই রিকম্বিনেন্ট ডিএনএ এর কতগুলো প্রয়োগ দেখো। যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন, যেমন কটন, আমি একটু আগে বলেছিলাম যে বিটি কটন। বিটি কটনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেমন বেসিলাস থারিনজেসিস নামক ব্যাকটেরিয়া থেকে একটা জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ তৈরি করা হয়েছে। আর এই ট্রান্সজেনিক তুলা গাছে পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয় বলে আর পোকা ওই আক্রমণ করতে পারে না। তার মানে এই যে বেসিলাস থারিনজেসিস, এটা থেকে এমন একটা প্রোটিন জিন নেওয়া হয়েছে, এই জিনটা কি করে এমন একটা প্রোটিন তৈরি করে, বিষাক্ত প্রোটিন, যার ফলে এখানে পোকার আক্রমণ করতে পারে না। এটাকে বলা হচ্ছে বিটি কটন। তারপর হচ্ছে আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। যেমন গ্লাইফসফেটের কথা একটু আগে বললাম। এই গ্লাইফসফেট কিন্তু আগাছা কি করে, নিধন করে, এবং সাথে সাথে কিন্তু উদ্ভিদেরও ক্ষতি করতে পারে, ফসলি উদ্ভিদের। কিন্তু এমন উদ্ভিদ তৈরি করা হয়েছে যেটা গ্লাইফসফেট কি করবে, গ্লাইফসফেট সহ্য করতে পারবে, আর গ্লাইফসফেট অন্য আগাছাগুলোকে ধ্বংস করে দেয়। তার মানে আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ তৈরি করা যায় এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে। তারপরে দেখো যে গুণগত মান উন্নয়নে, যেমন এই যে যেমন অস্ট্রেলিয়াতে ভেড়া পালনের কথা যদি বলা হয়, যে ভেড়া থেকে পশম পাওয়া যায়। আর এই যে ভেড়াগুলো ক্লুবার জাতীয় ঘাস খায়। হুম যারা ক্লোভার ঘাস খায় এদের লোম নিম্নমানের হয়। তো যদি লোম নিম্নমানের হয় কেন? কারণ ক্লোভার ঘাসের মধ্যে ক্লোভার ঘাসের প্রোটিনে সালফারের অভাব আছে। এই জন্য ওই ঘাস খেলে এই ভেড়ার লোম নিম্নমানের হয়। এখন জেনেটিক ইঞ্জিনিয়ার তথা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়েছে, যে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন, সূর্যমুখী উদ্ভিদ
এখান থেকে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী একটা জিন অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউমিফেসিয়েন্স। অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউমিফেসিয়েন্স একটা মৃত্তিকাবাসী, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর মাধ্যমে ক্লুভার গ্যাসে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ এই যে অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউমিফেসিয়েন্স থেকে একটা প্লাজমিড, ওই প্লাজমিডের মাধ্যমে কি করা হয়েছে, একটা কাঙ্ক্ষিত জিন ক্লুভার গ্যাসে স্থানান্তর করা হয়েছে। এখন এই যে ক্লুভার ঘাসটা, এখন এই ক্লুভার ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার উৎপাদন হচ্ছে। আর এই সালফার সমৃদ্ধ ক্লুভার ঘাস খাওয়ার ফলে কি হচ্ছে, আহ, ওদের যে লোম নিম্নমানের হচ্ছে না, এখন উন্নত মানের লোম পাওয়া যাচ্ছে এই ভেড়া থেকে। তারপর সুপার রাইস বা গোল্ডেন রাইস। আমরা জানি যে সুপার রাইসের মধ্যে ভিটামিন থাকে। এই সুপার রাইসও কিন্তু তৈরি করা হয়েছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে। আর এটা কিভাবে তৈরি করছে একটু খেয়াল করো, যে যে সুইডেনের বিজ্ঞানী ইঙ্গো পোট্রাইকাস এবং তার সহযোগীরা এই সুপার রাইস উদ্ভাবন করে। বিজ্ঞানীর নামটা একটু মনে রাখতে হবে, ইঙ্গো পোট্রাইকাস। তারা কোন টাইপের ধানে এই কাজটা করেছিলেন? তারা জ্যাপোনিকা টাইপ ধানে, এবং তারা যে জিনটা এনেছিলেন এটা হলো ডেফোডিল থেকে। ডেফোডিল যে ফুল আছে ওখান থেকে বিটা তৈরির 4টি জিন নিয়ে আসছিলেন, এবং একটা অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন প্রতিস্থাপন করেন। কোথায়? জেপুনিকা টাইপের যে ধান গাছে। হুম। বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন। তো এই যে জিন স্থানান্তর করা হইলো ডেফোডিল থেকে জেপুনিকা টাইপের ধানে, তখন এই যে ধানগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে গোল্ডেন রাইস। আর এটা ভিটামিন এ সমৃদ্ধ, মনে রাখতে হবে। তারপরে দেখো রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে, যেমন টোবেকো মোজাইক ভাইরাস, পলিটিভাইরাস, কোড টপি এর কোড প্রোটিন সিপি জিন দিয়ে ট্রান্সফরমেশন কিন্তু তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন করা হচ্ছে। তারপর আছে নাইট্রোজেন সংবন্ধনে। যেমন আমরা জানি যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ অনেক থাকে। তো এই বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিম্ফ জিন, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তো এই সংবন্ধনকারী ব্যাকটেরিয়াগুলো থেকে আমরা নিম্ফ জিন যদি আলাদা করি, নিম্ফ জিন আলাদা করা হয়েছে। এবং একটু দেখাই, নিম্ফ জিনটা হলো যে কি করে সেটা, যা নাইট্রোজেন সংবন্ধনে দায়ী। তো এই নিফ জিন ব্যাকটেরিয়াতে, ইকুলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে সেখান থেকে নিফ জিন বাহী ব্যাকটেরিয়া ব্যবহার জমিতে নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ কমাতে বা একবারে বন্ধ করতে পারবে। অর্থাৎ ইকুলাই ব্যাকটেরিয়াতে এটা স্থানান্তর করা হয়েছে। আর এই ব্যাকটেরিয়া কি করে, এটা জমিতে ব্যবহার করলে এটা নাইট্রোজেন গঠিত যে ইউরিয়া সার এগুলোর দরকার হয় না, অর্থাৎ কমাতে বা একবারে বন্ধ করতে পারে। এবং এর ফলে কি হয়, এর ফলে ফসল উৎপাদনের খরচ কমবে এবং পরিবেশ দূষণ রোধ হবে। আরেকটা হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, যেমন জোনাকি পোকার দেহে লুসিফারাস এনজাইম থাকে। রাত্রেবেলা আমরা দেখি যে অন্ধকারে জোনাকি পোকা মিটিমিটি করে জ্বলে, আর এটার দেহের মধ্যে কিন্তু লুসিফারেজ এনজাইম আছে। এবং লুসিফেরিন নামক, খেয়াল করো, লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়ে আলুর বিচ্ছুরণ ঘটে লুসিফারেজ এনজাইমের প্রভাব। তো এই যে লুসিফেরিন পদার্থটা নিঃসরণ নিয়ন্ত্রকের জিন যদি আমরা তামাক গাছে দিই, তামাক গাছে নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, এবং এটা সম্ভব প্রতিস্থাপন করা হয়েছে। আর এটার ফলে তামাক গাছ রাতের কি হয়, তামাক গাছে রাতের আলোক বিচ্ছুরিত হয়। তার মানে সহজ ভাষায় যদি বলি আমরা, এই যে লুসিফেরিন যে পদার্থটা যে ক্ষরণ করে যে জিনটা, এটা জোনাকি পোকা থেকে নিয়ে তামাক গাছে দেওয়া হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে কি হয়, এর ফলে তামাক গাছের পাতা থেকে আলো বিচ্ছুরিত হয় রাত্রেবেলা, এবং এটা খুব শোভাবর্ধক। বীজহীন ফল সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি করে বিভিন্ন ধরনের দেশে বীজহীন ফল সৃষ্টি করে, যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন। এটা। তারপরে খরা প্রতিরোধী জাত সৃষ্টি, যেমন বেসিলাস সাবটিলিস, এটা একটা ব্যাকটেরিয়া, এটা থেকে সিএসপি বি জিন, মনে রাখতে জিনটার নাম মনে রাখতে হবে। বেসিলাস সাবটিলিস থেকে সিএসপি বি জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা প্রতিরোধী করা সম্ভব হয়েছে। খরা প্রতিরোধ, অর্থাৎ খরা জানি আমরা যে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি না হলে, হ্যাঁ, নির্দিষ্ট সময় যদি বৃষ্টি না হয় সেটাকে আমরা বলি খরা। এই খরা প্রতিরোধী ভুট্টার জাত কিন্তু তৈরি করা হয়েছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। আরেকটা আছে লবণাক্ত সহিষ্ণু জাত সৃষ্টি, যেমন অ্যারাবিডপসিস থেকে এটি এনএইচএক্স আই জিন প্রবেশ করিয়ে, অ্যারাবিডপসিস নামে একটা উদ্ভিদ, এটা থেকে এই জিনটার নাম দেখো এটি এনএইচএক্স আই জিন প্রবেশ করিয়ে পিনাট উদ্ভিদকে, অর্থাৎ পিনাট উদ্ভিদের মধ্যে এটা প্রবেশ করিয়ে লবণাক্ততা সহিষ্ণু জাত তৈরি করা হয়েছে। অর্থাৎ পিনাটের যে জাতটা, হ্যাঁ, এই
এই জাতটা হলো লবণাক্ত সহিষ্ণু জাত। তারপর দেখো ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী সৃষ্টি করা হচ্ছে কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। আর এই প্রাণীটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী। তারপর আছে ক্ষতিকর কীট প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে। হ্যাঁ, অনেক ক্ষতিকর কীটপতঙ্গ আছে যারা ফসলের মারাত্মক ক্ষতি করে। তো এই ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ জাত সৃষ্টি করা যায়। যেমন একটা উদাহরণ দেখো, যে একটু আগে বলেছিলাম যে বেসিলাস থারিনজিসিস। বেসিলাস থারিনজিয়েন্সিস এটা একটা ব্যাকটেরিয়া। এর একটি জিন ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে ক্ষতিকারক কর্ন বোরার প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে। অর্থাৎ ভুট্টাতে আহ, একটা আহ, এক প্রকার পতঙ্গ আছে যেটা আমরা যেটাকে বলি ইউরোপিয়ান কর্ন বোরার, এক প্রকার মদ। এটা ভুট্টা গাছের অনেক ক্ষতি করে। তো বেসিলাস থারিনজেন্সিস থেকে একটা জিন পৃথক করা হয়েছে, যে জিনটা এমন একটা প্রোটিন তৈরি করে ভুট্টা উদ্ভিদে, আহ, ওই যে কর্ন আছে, এই কর্ন প্রতিরোধী ভুট্টার জাত তৈরি করা হয়েছে। তার মানে বেসিলাস থারিনজেন্সিস থেকে এই জিনটা নেওয়া হয়েছে, এবং এই পদ্ধতিটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির সাহায্যে। আরেকটা দেখো, বেসিলাস থারিনজিয়েন্সিস বা বিটি একটি মৃত্তিকাবাসী বড় আকৃতির ব্যাকটেরিয়া। এটাও কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের মাটিতে বিরাজমান আছে। হুম, গবেষণাগারে অধিক পরিমাণে উৎপাদন করে বায়োইনসেক্টিসাইড হিসাবে ফসলে প্রয়োগ করলে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসল পাবো। অর্থাৎ আমরা যদি এই বেসিলাস থারিনজিসটাকে যদি অধিক পরিমাণ উৎপাদন করি এবং এটাকে ফসলে, বিশেষ করে বিভিন্ন ফসলে যেমন বেগুন, ফুলকপি ইত্যাদিতে যদি প্রয়োগ করি, তাহলে ক্ষতিকারক কীটপতঙ্গগুলো কি করতে পারবে না, বেগুন ফুলকপিতে আক্রমণ করতে পারবে না। তারপর একটা দেখো স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটা হলো যে এটা একটা পদ্ধতি। এটা হলো পরিবেশ বান্ধব ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। হুম, ফসল বা জমিতে ক্ষতিকারক রাসায়নিক পতঙ্গনাশক প্রয়োগ না করে বায়োলজিক্যাল ইনসেক্ট কন্ট্রোল পদ্ধতিতে ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমরা যে ফসলি জমিতে যে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেটা ফসলের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, আমরা এটা এভাবে না করে আমরা যদি বায়োলজিক্যাল ইনসেক্ট কন্ট্রোল ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশও ঠিক থাকবে, আহ, এবং আমাদের খরচও বাঁচবে। তো এই যে এইটা একটা পদ্ধতি আর কি, যে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এই পদ্ধতিতে কি করা হয়, পতঙ্গের পুরুষগুলোকে বন্ধ করে দেওয়া হয়, প্রধানত রেডিয়েশনের মাধ্যমে। এর ফলে স্ত্রী পতঙ্গ সমূহ কার্যকর ডিম উৎপাদনে অক্ষম হয় এবং নতুন প্রজন্ম বিকশিত হতে পারে না। এই যে স্টেরাইল ইনসেক্ট পদ্ধতি, এটা একটা আধুনিক জীব প্রযুক্তি। হুম, এটাকে যদিও এটা ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নয়, আমাদের এই পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। তারপরে আসো জিওমো। আমরা জিওমো নিয়ে আজকে আলোচনা করি এখানে। জিওমো বলতে কি বোঝানো হয়? জিওমো হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্থাৎ আহ, যেখানে আমরা জেনেটিক্যালি জিন স্থানান্তর করে নতুন যে অণুজীব বা প্রাণী বা উদ্ভিদ তৈরি করেছি, সেটাকে বলবো আমরা জিনগত পরিবর্তিত জীব বা জিএমও। সংজ্ঞাটা কি? গবেষণাগারে যে প্রক্রিয়া এক প্রজাতির ডিএনএ থেকে জিন সংগ্রহ করে সম্পর্কহীন ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জিনে কৃত্রিম উপায়ে প্রবেশ ঘটিয়ে জিনগত পরিবর্তন সাধন করা হয়, সেটাকে বলা হয় জিএমও। হ্যাঁ, আর এই জিএমও সৃষ্টির সময় ভাইরাস, ব্যাকটেরিয়া, পতঙ্গ, প্রাণী এমনকি মানুষ থেকেও বহিরাগত জিন আহরিত হতে পারে। অর্থাৎ জিএমও দিয়ে সৃষ্টির সময় আমরা বিভিন্ন জায়গা থেকে কি করতে পারি, জিন নিতে পারি, ব্যাকটেরিয়া থেকে, মানুষ থেকে, ভাইরাস থেকে, কীট পতঙ্গ, প্রাণী, উদ্ভিদ থেকে। বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড ফসলটা আমরা দেখি, প্রথম জিএমও ফসল হলো বিটি বেগুন। মনে রাখতে হবে যে বিটি বেগুন। আবারও বলি, বিটি বেগুনটা, বিটি কোথেকে আসে? বিটিটা হলো বেসিলাস থারিনজিস। বিতে বি আর টি, এই যে টি প্রজাতির নাম যে টি, এটা ছোট টি, বিটি। এটা একটা সয়েল ব্যাকটেরিয়া, বেসিলাস থারিনজিসিস। তো এই ব্যাকটেরিয়াটা কি করে, ক্রিস্টাল প্রোটিন জিন এটার মধ্যে আছে এবং এটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা, অর্থাৎ এই জিনটাই আমরা বেগুনে স্থানান্তর করেছি এবং ওই বেগুনটার নাম দেওয়া হচ্ছে বিটি বেগুন। হুম, তো এই বিটি বেগুন কি হয়, বিটি বেগুনের ইয়েটা হলো যে বিটি বেগুন আর ক্ষতিকর কীট পতঙ্গ আক্রমণ করতে পারে না। এটা একটা বিটি বেগুনের একটা একটা বৈশিষ্ট্য। এবার আসবো চিকিৎসা বিজ্ঞানে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে হরমোন, টিকা, বিভিন্ন ধরনের টিকা, হ্যাঁ, হরমোন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলো তৈরি করা যাচ্ছে। হ্যাঁ, এই সফলভাবে তৈরি করা হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির মাধ্যমে। যেমন ইনসুলিন উৎপাদন খেয়াল করো।
আমরা জানি যে অগ্নাশয়ের আইলেটস অফ মানুষের অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে বিটা কোষ খরিত হয়। ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ হরমোন যা অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। তো ইনসুলিন উৎপাদন করা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। তারপরে দেখো আহ, ইনসুলিন উৎপাদন করা হলো, তারপরে আছে ছবিটা দেওয়া আছে ইনসুলিন তৈরি করার ধাপসমূহ। আমরা এখানে একটু দেখাই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদিত কয়েকটি ওষুধ এবং তাদের প্রয়োগ, যেমন ইনসুলিন, এটা ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত হয়। ইন্টারফেরন, এটা ক্যান্সার ও ভাইরাসজনিত সংক্রমণে, ইন্টারফেরন একটা প্রোটিন, এটা এবং ক্যান্সার এবং ভাইরাসজনিত সংক্রমণে চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। তারপর আছে রেবিস ভাইরাস অ্যান্টিজেন, যেটা জলাতঙ্ক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর সোমাটোস্টেটিন বামনত্ব চিকিৎসায়। তারপর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ, এটাকে হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর দেখো ইন্টারফেরন উৎপাদন করা যায় ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। ইন্টারফেরনটাকে আমাদের একটু আগে জানতে হবে। ইন্টারফেরনটা হলো, এটা একটা প্রোটিন, হ্যাঁ, উচ্চ আণবিক বৈশিষ্ট্য সম্পন্ন, ওজন সম্পন্ন একটা প্রোটিন, যা দিয়ে কি করা হয়, যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। এটা হলো ইন্টারফেরনের একটা বৈশিষ্ট্য। এবং এই ইন্টারফেরনটা কোথা থেকে পাওয়া যায়? ইন্টারফেরনটা হলো যে আহ, ভাইরাস দ্বারা সংক্রমিত হলে কোনো কোষ তার প্রতি সাড়া দিয়ে সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। অর্থাৎ ভাইরাস আক্রান্ত কোষ থেকে কিন্তু ইন্টারফেরন নিঃসৃত হয়। এবং ইন্টারফেরনকে বলা হচ্ছে প্রতিরক্ষামূলক প্রোটিন। মনে রাখতে হবে, এটা প্রতিরক্ষামূলক প্রোটিন। আর এটা কে আবিষ্কার করেছেন? ব্রিটিশ বিজ্ঞানী এলিক ইসাক অ্যান্ড জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। এবার আসবো ইন্টারফেরনের ব্যবহার। ইন্টারফেরনের ব্যবহারটাকে দেখো। ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ কর্তৃক ইন্টারফেরন নিঃসৃত হলেও বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রকৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে কি করা যায়? ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হ্যাপাটাইটিস বি, কতক হার্পিস সংক্রমণ, বিভিন্ন ধরনের পেপিলোমা অর্থাৎ ক্যান্সার চিকিৎসা সম্ভব, মানে চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে ইন্টারফেরন। এখানে দেখো যে একটা লেখা আছে ইন্টারফেরন ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আরেকটা আছে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি উৎপাদন বা টিপিএ। মানুষের, যা আমরা জানি যে মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে পারে অথবা হার্ট অ্যাটাক করতে পারে। হ্যাঁ, সাথে সাথে রক্ত জমাট বাঁধা যদি গলানো যায়, হ্যাঁ, পারলে কি হয়, রোগী তখন সুস্থ হয়ে ওঠে। এই যে রক্ত জমাট বাঁধাটা যদি সাথে সাথে গলিয়ে দিতে পারা যায়। 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে, একটু খেয়াল করো যে 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম পাওয়া গেল, যা দিয়ে জমাট বাঁধা রক্ত গলিয়ে দেওয়া যায়। আর এই যে স্ট্রেপ্টোকাইনেজ, এটা কিন্তু মানুষের নিজস্ব প্রোটিন নয়, এটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে, যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। তার মানে এই যে প্লাজমানিজন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি উৎপাদন, এটাও কিন্তু কি করে, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এবং এটা কি করে, যে জমাট বাঁধা রক্ত গলিয়ে দেয়। আরেকটা দেখো ইরেথ্রোপয়েটিন। ইরেথ্রোপয়েটিন হলো যে আমাদের কিডনি কিন্তু এই ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে। হ্যাঁ, এটা কি করে, এটা যা রক্ত প্রবাহের সাথে বোন মেরুতে প্রবেশ করে এবং বোন মেরু কোষকে বিভাজনে বিভাজনে উদ্দীপ্ত করে এবং প্রচুর আরবিসি বা লোহিত কণিকা উৎপন্ন হয়। তার মানে আমাদের কিডনি ইরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে, যেটা আহ, কি করে, এটা বোন মেরুতে প্রচুর লোহিত কণিকা উৎপন্ন হয় এটার কারণে। হুম। তো যাদের কিডনি বিকল হয়ে যায় বা অকেজু হয়ে যায়, তাদের নিয়মিত আমরা জানি যে ডায়ালিসিস করতে হয়। তো এই ডায়ালিসিসের সময় এই হরমোনও রক্ত থেকে বের হয়ে যায়, ফলে রোগীর যে আরবিসি একবারই কমে যায়। তাই রোগী রক্ত শূন্যতায় ভুগে। এখন এই যে ইরিথ্রোপয়েটিন তৈরির মাধ্যমে আমরা কিন্তু যাদের কিডনি বিকল হয়ে যায়, তাদের নিয়মিত ডায়ালিসিসের কারণে যদি ইপিউ রক্ত থেকে বের হয়ে যায়ও, তখন আমরা ইপিউ তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সেটা করা যাচ্ছে। এবং এক্ষেত্রে ওই যে রোগীর রক্ত শূন্যতার ভোগে না, লোহিত কণিকা তৈরি হয়। তারপরে আসি মলিকুলার ফার্মিং। এটা সংজ্ঞা হিসেবে আসে, হোয়াট ইজ মলিকুলার ফার্মিং। যে বিভিন্ন ধরনের প্রাণী থেকে দুধ, রক্ত, মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা। অর্থাৎ প্রাণীর মলমূত্র, দুধ, হ্যাঁ, থেকে প্রয়োজনীয় ওষুধ তৈরি করা, সেটাকে বলা হচ্ছে মলিকুলার ফার্মিং। আর বায়ো ফার্মিং,
বায়ো ফার্মিং যেমন ফার্মাসিউটিক্যাল দ্রব্য উৎপাদন করা, হুম, সেটাকে বলা হচ্ছে বায়ো ফার্মিং। যেমন এন্টি থ্রম্বিন অতি অল্প করে ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। তারপরে জিমো ছাগলের দুধ থেকে সহজে স্পাইডার মিল তৈরি করা হচ্ছে। আর আর ইনসুলিন এখন তো কুসুম ফুলের বীজের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। এগুলো কি বলা হচ্ছে বায়ো ফার্মিং। এই যে উপাদানগুলো এগুলো বলা হচ্ছে ফার্মাসিউটিক্যাল দ্রব্য। তাহলে ফার্মাসিউটিক্যাল দ্রব্য উৎপাদন করা, এটাকে বলা হচ্ছে বায়ো ফার্মিং। আবার পরিবেশ ব্যবস্থাপনায় কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার করা হচ্ছে। কলকারখানার খনি থেকে নির্গত বর্জ্য পদার্থ শোধনে, হ্যাঁ, মনে রাখতে হবে উদাহরণগুলো। তারপর সমুদ্রের তেল নির্গম নির্গত তেল পরিশোধনে ব্যবহার করা হচ্ছে। আজকে আমরা এতটুকুই। আহ, আমরা পরবর্তীতে বাকি অংশটা, এই চ্যাপ্টারের বাকি অংশটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আশা করি আমি যেগুলো দেখিয়েছি এখান থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন কমন পাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।